আজকের দিনে সবাই তার স্মার্টফোনের সাথে খুব ব্যস্ত। এর আগে মহিলারা একে অপরের সাথে কথা বলে সময় কাটাতো, কিন্তু এখন এর আর কোনোই প্রয়োজন নেই, কারণ রিনার মতো মহিলারা তার দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনা ফেসবুকে আপলোড করে। রিনা তার বান্ধবী কমলার সাথে চ্যাট করছে। কাল তুই আমার ফেসবুক স্ট্যাটাস দেখেছিস? হ্যাঁ, কাল তো তুই চকলেট কেক বানিয়েছিলিস। কেকটা তো দেখতে দারুণ ছিল, আর টেস্টও খুব ভালো ছিল। আমাকে ওর রেসিপিটা বল না। আর এভাবেই তাদের কথাবার্তা অনলাইনেই চলতো। রিনার বাড়ির পাশে একটা 13 বছরের মেয়ে থাকতো, তার নাম মায়া। মায়া স্কুলে যেত। মায়া প্রায়ই রিনার সাথে দেখা করতে ওর বাড়ি যেত। রিনা দিদি, তুমি জানো আমি আজ ডান্সে সিলেক্ট হয়েছি। আরে বাহ, কিন্তু কোন ডান্সের জন্য? আমার প্রিয় বলিউড গান। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ দিদি। আর ছোট মায়া আর বড় রিনা প্রায়ই একে অপরের সাথে কথা বলতো। রিনা কয়েকবারই মায়ের সাথে নিজের ফটো তুলে ফেসবুকে আপলোড করত। এই দেখ মায়া, আমাদের ফটোতে 5000 লাইক এসেছে। বাপরে দিদি, তুমি তো দেখছি অনেক ফেমাস। হ্যাঁ, আমি তো ফেমাস। হঠাৎ করে মায়া ও তার মা রিনার বাড়িতে গেল। কি হয়েছে মায়া? তুই কাঁদছিস কেন? দিদি, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন বাইকে দুটো ছেলে আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল আর আমার ব্যাগ নিয়ে নিচে ফেলে দেয়। তারপর আমাকে দেখে ওরা উল্টো পাল্টা কথা বলতে লাগলো। তুই ওদের নামে কমপ্লেন করেছিস? আমি কমপ্লেন করেছি, আর পুলিশ আঙ্কেলকে ওদের গাড়ির নাম্বারটা দিয়েছি। আমার এক বন্ধু ওদের ফটো তুলে নিয়েছিল যখন ওরা আমাকে বিরক্ত করছিল। এটা তুই ভালো করেছিস, কিন্তু পুলিশ আঙ্কেল বলল ফটো দেখে ওদেরকে চিনতে পারা যাচ্ছে না। ওনারা তদন্ত শুরু করেছেন। আচ্ছা, ওদেরকে আমি খুঁজে বের করব। তুই আমাকে ওই ফটোগুলো দেখা। মায়া ওই ফটোগুলো নিয়ে ফেসবুকে আপলোড করে দিল আর লিখে দিল, এরা খুব খারাপ ছেলে। এরা ছোট ছোট বাচ্চাদের খুব বিরক্ত করে, আর যদি কেউ এদের চিনে থাকে তাহলে রিনার সাথে যোগাযোগ করে। রিনার এরকম পোস্ট দেখে অনেক কমেন্ট আসতে লাগলো, আর কিছুক্ষণ পর রিনার ফোন বেজে উঠল। হ্যালো রিনা, তুই যাদের ফটো আপলোড করেছিস তাদের আমি চিনি। ওরা কারা? আমার বাড়ির পাশে একটা মুদিখানার দোকান আছে, ছেলেগুলো ওখানেই কাজ করে। আমি তো ওদের নাম জানি না, কিন্তু ওরা ওখানেই থাকে। তুই আমার ঠিকানাটা লিখে নে। রিনা অ্যাড্রেস লিখে নিল। ও মায়া ও তার মাকে নিয়ে থানায় গেল। স্যার, আমি ওই ছেলেগুলোর ঠিকানা পেয়ে গেছি, আপনি আমাদের সাথে চলুন। পুলিশ অফিসার তখনই ওদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। মায়া ও তার মা, রিনা ও পুলিশ অফিসার অঞ্জুর বাড়িতে পৌঁছলো। অঞ্জু ওদেরকে মুদিখানার দোকানে নিয়ে গেল। দিদি, এরাই হলো ওই ছেলেগুলো। ছেলেগুলো তখনই পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তখন ওদেরকে ধরে নিল। ওদের পুলিশ জিপে বসালো। থ্যাংক ইউ রিনা ম্যাডাম, আপনার কারণে এই কেসটা একদিনে সলভ হয়ে গেল। থ্যাঙ্কস আমাকে নয়, ফেসবুককে বলার দরকার। ফেসবুক না থাকলে অঞ্জু এই ছেলেগুলোকে চিনতেই পারত না, আর এদেরকে ধরাও যেত না। ইয়েস, আপনি এটা প্রমাণ করলেন যে ফেসবুক শুধু টাইম পাস করার জন্য নয়, এটা একটা মানুষের সাহায্যেও আসতে পারে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দিদি। রিনা মায়াকে বুকে জড়িয়ে ধরল, আর এইভাবে এই ইভটিজিং এর কেস ফেসবুকের কারণে সলভ হয়ে গেল, আর ওই ছেলেগুলোকে পুলিশ খুব ধোলাই দিল। ছেড়ে দিন, আর কোনোদিন করবো না এসব। আমরা আর কোনোদিন করবো না স্যার, ছেড়ে দিন, আমাদের ক্ষমা করে দিন স্যার। বিপুল আর নন্দিনীর বিয়ে খুব ধুমধাম করে হলো, কারণ দুজনের পরিবার খুব বড় লোক ছিল। নন্দিনীর বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর বিপুলের বাবা স্টক মার্কেট ইনভেস্টর। বিয়ের পর
নন্দিনী মা? হ্যাঁ মা। বৌমা, ব্রেকফাস্ট তৈরি আছে, তুমি বিপুলকেও ডেকে নাও। আজ গোটা পরিবার একসাথে ব্রেকফাস্ট করবে। ঠিক আছে মা। গোটা পরিবার খাবার টেবিলে একসাথে বসে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করতে লাগলো। বৌমা, তোমার যদি অন্য কিছু খেতে ইচ্ছে হয় তাহলে শেফকে বলে দিও, বাকি সবার জন্য আমি ওকে মেনু বলে দিয়েছি। না না মা, আপনারা যা খাবেন আমিও তাই খেয়ে নেব। তার দরকার নেই বৌমা, আমাদের বাড়িতে সবাই তার মনের পছন্দের খাবার খেতে পারে। ঠিক আছে মা, আমার জন্য পনির মাখনি। হ্যাঁ ম্যাডাম। এরপর নন্দিনী নিজের ঘরে গেল আর টিভি দেখতে লাগলো। ওর কাছে কোনো কাজই ছিল না, তাই নন্দিনী কিছু সময় ল্যাপটপ চালালো। কিন্তু ও বোর হতে লাগলো। নন্দিনী নিচে চলে গেল। আমি বোর হচ্ছি মা, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমি তো এখন শপিং করতে যাচ্ছি, যদি তুমি আমার সাথে যেতে চাও তুমি যেতে পারো, আমি এক্ষুনি শাড়ি পরে আসছি। নন্দিনী তার শাশুড়ির সাথে শাড়ি কেনার জন্য বাজারে গিয়ে পৌঁছলো। আমার একটা গাঢ় নীল রঙের শাড়ি দেখান না। নন্দিনী শাড়ি দেখছিল, হঠাৎ তার নজর পড়ল অন্য একটা মেয়ের ওপর, যে সেলফি তুলছিল। সরি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে বলতে পারেন আপনি কি করছেন? ওয়াই নট? এটা ইনস্টাগ্রাম, যেখানে আপনি নিজের ফটো আপলোড করতে পারেন। গোটা দুনিয়া আপনার ছবি দেখবে আর লাইক করবে। ইনস্টাগ্রাম? আপনি এই অ্যাপটার ব্যাপারে জানেন না? এই দেখুন। নন্দিনী মন দিয়ে সবকিছু দেখতে লাগলো। বৌমা, আমার শাড়ি কেনা হয়ে গেছে, তুমি কিছু কিনতে চাও? না মা। তাহলে বাড়ি চলো। নন্দিনী আর তার শাশুড়ি বাড়িতে পৌঁছলো আর তারা নিজের নিজের ঘরে গেল। নন্দিনী ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করলো। এবার শুধু ফটো আপলোড করতে হবে। নন্দিনী ফটো তুলল। আরে বাহ, এটা তো খুব সহজ, এতে কত লোকের ফটো আছে। এটাই ছিল নন্দিনীর ইনস্টাগ্রাম শুরু করা। তারপর নন্দিনী সব সময় ফটো তুলতো আর ইনস্টাগ্রামে আপলোড করত। আর এমনিতে ওর কাছে করার মতো কোনো কাজ ছিল না, ও সব সময় ফটো তুলতো। সন্ধ্যাবেলায় যখন বিপুল বাড়িতে আসতো, দুজনে একসাথে ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড করত। দেখো বিপুল, আমার ফলোয়ার্স 10,000 ক্রস করে গেছে। বাহ, খুব তাড়াতাড়ি তুমিও স্টার হয়ে যাবে। তুমি আমার সাথে। একটা সুখবর আছে। কি? তুমি আর আমি বাবা মা হতে চলেছি। বিপুল এই কথা শুনে খুব খুশি হলো। ও নন্দিনীকে কোলে তুলে নাচতে লাগলো। নন্দিনী তার শাশুড়ির সাথে ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড করতে লাগলো। একদিন নন্দিনী গাড়ি চালাচ্ছিল। ও ভাবলো গাড়ি চালাতে চালাতে ইনস্টাগ্রামের জন্য ফটো তুলবে। নন্দিনী ইনস্টাগ্রাম অন করলো আর একটা গান গাইতে লাগলো। তখন একটা ট্রাক নন্দিনীর গাড়ির দিকে আসছিল। নন্দিনীর খেয়াল ইনস্টাগ্রামে ছিল। ট্রাক ড্রাইভার জোরে জোরে হর্ন বাজাচ্ছিল, কিন্তু নন্দিনী লক্ষ্য করলো না। ট্রাকওয়ালা স্পিড কমালো, বারবার ব্রেকও কষলো, কিন্তু ততক্ষণে ও ট্রাক নন্দিনীর গাড়িতে ধাক্কা মেরে দিল। নন্দিনীর গাড়ি উল্টে গেল। নন্দিনী আহত হলো। আশেপাশের লোক নন্দিনীকে হসপিটালে অ্যাডমিট করলো। নন্দিনীর অপারেশন হলো। নন্দিনী কেমন আছে? দেখুন, ও এখন ঠিক আছে, কিন্তু বাচ্চাকে আমরা বাঁচাতে পারলাম না। এটা শুনে বিপুল ও তার পরিবার খুব দুঃখ পেল। যখন নন্দিনীর জ্ঞান ফিরল, এসব কিভাবে হলো? আসলে আমি কি? আমি আসলে ইনস্টাগ্রাম তোমার ইনস্টাগ্রামের জন্য আমাদের বাচ্চাটা মারা গেল। ইনস্টাগ্রামের কারণে নন্দিনীর খুশির জীবন ধ্বংস হয়ে গেল। একটি গ্রামে সোনিয়া নামের একটি মেয়ে থাকত। সোনিয়ার মা খুব গরিব ছিল। সোনিয়ার মা বাড়ি থেকে কাপড় নিয়ে এসে কাচতো আর প্রেস করে আবার পৌঁছে দিত। সোনিয়াও তার মাকে সাহায্য করত, আর এইভাবে ওদের সংসার চলতো। সোনিয়ার গান গাওয়ার খুব ইচ্ছে ছিল। ও কাজ করতে করতেও রেডিওতে গান শুনতো, আর যখনই সময় পেত ও খুব জোরে জোরে গান গাইতো। একদিন সোনিয়া ওর মাকে বলল, মা,
আমাকে একটা স্মার্টফোন দেবে? আমি আমার আওয়াজ সবার সামনে ধরতে চাই। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর বিয়ের জন্য টাকা জোগাড় করব না স্মার্টফোন কিনবো? আমার কাছে স্মার্টফোনের পয়সা নেই। পরের দিন সোনিয়া তার বন্ধুদের থেকে একটি সেলাইয়ের মেশিন নিয়ে এলো আর কাপড় সেলাই করা শুরু করলো। কিছুদিনের মধ্যেই সোনিয়ার কাছে এত টাকা হয়ে গেল যে সে একটি স্মার্টফোন কিনে নিল আর টিকটকে ভিডিও বানালো। আর একদিন যখন সোনিয়ার মা বাড়িতে এলো, সোনিয়া তখন টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত ছিল। তুই গানে ব্যস্ত আর কাপড়গুলো প্রেস কে করবে? এই গান টান করা ছাড়, আমি তোর জন্য কাল ছেলে দেখতে যাব। আমি এখন বিয়ে করতে চাই না। তাহলে কি করতে চাই? গান গাইতে চাস তুই? তোর বয়স পেরিয়ে গেলে তোকে আর কে বিয়ে করবে বল? সোনিয়ার মা সোনিয়াকে বিয়ে দিয়ে দিল। শ্বশুর বাড়ি গিয়ে সোনিয়া টিকটকে ভিডিও বানানো বন্ধ করলো না। একদিন সোনিয়ার শ্বশুর তার ছেলেকে বলল, আরে তোর বউ গান গায় বুঝলি, আবার টিকটকে ভিডিও বানায়, গ্রামের মধ্যে আমাদের বদনাম হচ্ছে। নতুন নতুন বউকে এমন কাজ করা উচিত না। তুই ওকে একবার বোঝাচ্ছিস না কেন? বাবা, এই ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু এবার তো সব বুঝতে পারলি। সোনিয়ার স্বামী সোনিয়াকে গিয়ে বলল, বাবা বলছিলেন তুমি টিকটকে গান গিয়ে ভিডিও বানাও। হ্যাঁ, আমি বানাই। ছোটবেলা থেকে আমার গান গাওয়ার শখ আছে। আরে কিন্তু আশেপাশের লোকেদের কথা তো একবার ভাববে, তুমি এখন এই বাড়ির বউ। দেখো, যেভাবে তোমার খাওয়ার আর জল পান করার প্রয়োজন হয়, তেমনই আমার গান গাওয়ার খুব প্রয়োজন হয়। এটা আমার জীবনের একটা বড় অংশ। আমি গানকে কখনো ছাড়তে পারবো না। সোনিয়া শ্বশুরমশাই ভাবে যে একে এইভাবে মানানো যাবে না। একদিন সোনিয়া যখন রাত্রে শুয়েছিল, সোনিয়ার শ্বশুর তার ফোনটিকে নিয়ে গ্রামের একটি পুকুরে ফেলে দিল। সকালে উঠে সোনিয়া যখন তার ফোন খুঁজে পেল না, তখন খুব কাঁদতে শুরু করলো। হে ভগবান, আমার ফোন কোথাও পাচ্ছি না। আমি টিকটকে কি করে ভিডিও বানাবো? আরে কাঁদছো কেন তুমি? আমার সাথে মাঠে কাজ করতে চলো। এমনিতেও আমাদের অনেক জমি জমিদারের কাছে বন্ধক রাখা আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না জমি ওর কাছ থেকে কিভাবে ছাড়াবো। অসহায় হয়ে সোনিয়াকে খেতে কাজ করতে যেতে হলো। একদিন টিকটক কোম্পানি থেকে সোনিয়ার কাছে একটি পার্সেল এলো। তার মধ্যে একটি লেটার ছিল, যেখানে লেখা ছিল, টিকটকে আপনার 2 লাখ ফলোয়ার্স হয়ে গেছে। লোকেরা আপনার গলা খুব পছন্দ করে। আমরা আপনাকে একটি মোবাইল গিফট করছি। দয়া করে আপনি টিকটকে ভিডিও বানানো শুরু করুন। নতুন মোবাইল পেয়ে সোনিয়া আরো ভিডিও বানাতে থাকলো। আর এমন একটা দিন এলো যখন টিকটকে সোনিয়া বড় স্টার হয়ে গেল। একদিন এক মিউজিক প্রোডাকশন কোম্পানি থেকে স্যুট ফুট পরে একজন লোক তার বাড়িতে এলো আর বলল, মিসেস সোনিয়া, আপনার কণ্ঠস্বর মানুষরা খুব পছন্দ করছে। আমি আপনাকে 20 লক্ষ টাকার একটা চেক দিতে চলেছি। আমি আপনাদের কোম্পানির জন্য গান রেকর্ড করুন। সোনিয়া সেই টাকা তার শ্বশুর আর স্বামীকে দিয়ে বলল, এবার সহজে আপনারা ক্ষেত জমিদারের থেকে ছাড়াতে পারবেন। আমাকে মাফ করে দেবো মা, আমি তোমার ট্যালেন্ট বুঝতে পারিনি।